আমাদের পাশের বাসার কালো মেয়েটিকে দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। যেমন পড়াশোনায় ভালো, তেমন তার চরিত্র। মেয়েটির নাম নীলাঞ্জনা। আমাদের সাথেই পড়ে, একই বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা। যদিও আমাদের বাসা পাশাপাশি, তবু মেয়েটির সাথে আমার তেমন পরিচয় নেই। শুধু চিনি তাকে, তবে কখনো কথাও বলিনি। মেয়েটি ছেলেদের সাথে একদম কথা কম বলে। আমাদের বাসা নীলাঞ্জনাদের বাসার সামনাসামনি। আমার রুমের বারান্দায় গেলে নীলাঞ্জনাদের বাসার সব কথা শুনতে পাওয়া যায়। জানালা খোলা থাকলে দেখাও যায়। সেদিন নীলাঞ্জনার আব্বু রাগারাগি করছিলেন। আমি বারান্দা থেকে শুনছি, নীলাঞ্জনা দেখতে কালো, বিয়ে দিতে পারছেন না, সংসারে অমঙ্গল হচ্ছে নীলাঞ্জনা ইত্যাদি বলে রাগারাগি করছিল। নীলাঞ্জনা সহ্য করতে না পেরে ওদের বারান্দায় এলো, আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি দেখে চলে গেল নীলাঞ্জনা। আমি যতদূর দেখলাম, নীলাঞ্জনার দুই নয়ন অশ্রুতে ভেজা। আমি বারান্দায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলাম না। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভি দেখা শুরু করলাম। আর কিছুক্ষণ পর ক্রিকেট ম্যাচ। আমি আবার অনেক ক্রিকেট প্রিয়, কোনো ম্যাচ দেখা মিস করি না। আর সময় পেলে তো খেলতে যাই। আমার পরিচয়টা দেওয়া হয়নি, আমি রিশাদ, বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করছি। নীলাঞ্জনা আমাদের সাথেই পড়াশোনা করে। আমার জানা মতে ওর কোনো ছেলে বন্ধু নেই। আজ নীলাঞ্জনার সাথে ওর বাবা যে ব্যবহার করলেন, তা দেখে সত্যি আমার কষ্ট লাগছে। আচ্ছা, কালো হয়েছে বলে কি এটা ওর দোষ? যদি নীলাঞ্জনার দোষ না হয়, তাহলে সবাই কেন দোষী বলে? আমি শুধু ভাবছি, আর না ভেবে আমি ক্রিকেট ম্যাচ দেখা শুরু করলাম। কিছুদিন পরের কথা, নীলাঞ্জনাকে আজও বিশ্ববিদ্যালয়ে দেখে অবাক হলাম। নীলাঞ্জনা একটি ছেলের সাথে কথা বলছে। আজ ছেলেটি অনেক হ্যান্ডসাম এবং অনেক স্মার্ট। আমি দূর থেকে দেখছি। যাই হোক, ভালোই লাগছে। অন্তত একটা ছেলে বন্ধু হলো নীলাঞ্জনার, কিছুটা হলেও একাকিত্ব কমবে। সেদিন ক্লাসে সবাই নীলাঞ্জনাকে নিয়েই ট্রোল করছিল। আমি কিছু বলার আগেই হ্যান্ডসাম ছেলেটি এসে জবাব দিল। আমার ভীষণ ভালোই লাগছিল। নীলাঞ্জনার পাশে দাঁড়ানোর মতো কেউ একজন আছে এখন। ক্যাম্পাসে ছেলেরা যখন সুন্দরী মেয়েদের নিয়ে ব্যস্ত ছিল, তখন ছেলেটি ব্যস্ত নীলাঞ্জনাকে নিয়ে। দুজনের একসাথে চলাফেরা দেখে সবাই অবাক হয়ে যেত। নীলাঞ্জনা পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, ছেলেটিকেও অনেক সাহায্য করছিল। ছেলেটির সম্পর্কে আমার জানার আগ্রহ হলো। যতদূর জানতে পারলাম, ছেলেটির নাম সৌমিক, অনেক বড় লোকের ছেলে। ছেলেটি নীলাঞ্জনার সাথে চলাফেরা করে, তা দেখে অনেক মেয়ের হিংসা হয়। অনেকে এটা নিয়ে ট্রোলও করে। আমার নিজের চোখে দেখা। কিছুদিনের মধ্যেই নীলাঞ্জনা আর সৌমিকের মধ্যে অনেক কঠিন সম্পর্ক গড়ে ওঠে। কেউ কাউকে না দেখলে একটি দিন, একটি মুহূর্ত থাকতে পারে না। কেউ কেউ ভেবেছিল নীলাঞ্জনা আর সৌমিকের মধ্যে হয়তো কিছু আছে, তবে সবার ধারণাই ভুল ছিল। নীলাঞ্জনা আর সৌমিক শুধুই বন্ধু ছিল। তবে একটি ছেলে এবং একটি মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। নীলাঞ্জনা আর সৌমিকের মধ্যেও তার ব্যতিক্রম হলো না। সেদিন নীলাঞ্জনা একটু সেজেছিল। সবাই অবাক দৃষ্টিতে নীলাঞ্জনাকে দেখছিল। নীলাঞ্জনা আর সৌমিক আগাদাভাবে কথা বলছে। নীলাঞ্জনা অনেক খুশি, তবে সে খুশি বেশিক্ষণ রইল না। নীলাঞ্জনা সৌমিককে ভালোবেসে ফেলেছে, অনেক দিন যাবৎ ভালোবাসে। এতদিন বলার সাহস হয়নি, তবে নীলাঞ্জনা আর দেরি করতে চায় না। যদি সৌমিককে অন্য কেউ ভালোবেসে আপন করে নেয়, তাই আজ নীলাঞ্জনা সিদ্ধান্ত নিয়েছে সৌমিককে প্রপোজ করার। কিছুক্ষণ পর একটা থাপ্পড় শব্দে ক্যাম্পাসের সবার কানে ভেসে উঠল। সৌমিক থাপ্পড় দিয়েছে নীলাঞ্জনাকে, এবং সৌমিক বলল, কি ভেবেছিস তুই? তোর সাথে বন্ধুত্ব করেছি বলে তোর আশাটা আরও বেড়ে গিয়েছে? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? বড়লোকের ছেলে দেখলে হুঁচ থাকে না, তাই না? তোর সাহস কি করে হলো আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার আগে একটি বার হলেও তোর নিজের চেহারা আয়নায় দেখা উচিত ছিল। নেক্সট টাইম কখনো আমার সামনে যেন না দেখি। সৌমিক কথাগুলো বলে ক্যাম্পাস থেকে চলে গেল। নীলাঞ্জনা ভীষণ কান্না করছে। সবাই নীলাঞ্জনাকে নিয়ে ট্রোল করছে। নীলাঞ্জনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তখনও কান্না করছে নীলাঞ্জনা। বিশ্ববিদ্যালয় থেকে চলে গেল নীলাঞ্জনা। এরপর অনেক দিন বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি নীলাঞ্জনাকে। সৌমিক একটিবার ভুল করেও মনে করেনি নীলাঞ্জনাকে। সেদিন সৌমিককে দেখলাম একটা সুন্দরী মেয়েকে নিয়ে ঘুরতে। সৌমিক হয়তো খুব ভালোই আছে, তবে নীলাঞ্জনাকে দেখা যায় না কোথাও। সেদিন বারান্দায় বসে ফেসবুকিং করছি। কিছুক্ষণ পর নীলাঞ্জনাদের বারান্দায় আসলো। আমি তাকাতেই নীলাঞ্জনার চোখ সরিয়ে নিল, হয়তো লজ্জা পেল। তবে আজ বারান্দা থেকে চলে গেল না নীলাঞ্জনা। বারান্দায় বসে আছে নীলাঞ্জনা। আমি মাঝে মাঝে চোখে তাকাচ্ছি নীলাঞ্জনার দিকে। অনেক মায়া লাগছে নীলাঞ্জনার জন্য। কখনো কারোর প্রেমে পড়িনি আমি, তাই আমার অভিজ্ঞতা নেই। ভালোবাসা হয়তো এমনই, একজন ভালোবেসে কষ্ট পায়, অন্যজন দিব্য সুখে থাকে। আচ্ছা, চেহারায় কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই?
আচ্ছা, আমি নীলাঞ্জনাকে নিয়ে ভাবছি কেন? মেয়েটির অনেক বেশি কষ্ট। কেউ বুঝতে চেষ্টা করে না নীলাঞ্জনাকে। সেদিন সব লজ্জা ছেড়ে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে নীলাঞ্জনা। আজ অনেক বদলে গিয়েছে নীলাঞ্জনা। আজ হয়তো নীলাঞ্জনা বুঝে গিয়েছে রূপ ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আজ কারোর সাথে মেশে না নীলাঞ্জনা, তবে ক্লাসের সেরা ছাত্রী হচ্ছে নীলাঞ্জনা। দিন যাচ্ছে নীলাঞ্জনা যেন আরও বেশি মেধাবী হচ্ছে। নীলাঞ্জনা দেখতে কালো, তবে চেহারাটা মায়ায় ঘেরা। তাকালে এক প্রকার তৃপ্তি পাওয়া যায়। তবে অন্য কারোর কথা আমার জানা নেই। আমি নীলাঞ্জনার দিকে তাকালেই তৃপ্তি পাই। কিছুদিন পরের কথা, আমি আর আমার বন্ধু পারভেজ চায়ের দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ পারভেজ বলে উঠল, আচ্ছা দোস্ত, তোর ক্রাশ কে? আমি বললাম নীলাঞ্জনা। বন্ধু পারভেজ হেসে দিল। আমি অবাক হয়ে পারভেজের দিকে তাকালাম। পারভেজের হাসার কারণ জিজ্ঞেস করলাম। পারভেজ জবাবে বলল, কালো মেয়ে তোর ক্রাশ? পারভেজের কথায় আমার ভীষণ রাগ হলো। পারভেজ হয়তো বুঝতে পারল, তাই হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দোস্ত মজা করলাম, মেয়েটি কালো হলেও অনেক গুণ আছে, তবে বিশ্ববিদ্যালয়ের সবাই ট্রোল করে, এটা সহ্য করার মতো নয়। আচ্ছা দোস্ত, চেহারা সুন্দর হওয়াটা কি খুব বেশি জরুরি? সুন্দর মনের কি কোনো মূল্য নেই? সবার মন তো আর তোর মতো নয় ভাই। বর্তমানে ছেলেরা প্রেম করে রূপ দেখে, আর মেয়েরা প্রেম করে টাকা দেখে। তোর কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। শতকরা 90% রিলেশন রূপ এবং টাকা দেখে হয়। তবে এটাও সত্যি, সবাই একরকম নয়। নীলাঞ্জনা কিন্তু অনেক কিছু সহ্য করে। আজ রূপ নেই বলে নীলাঞ্জনা অবহেলিত। হ্যাঁ দোস্ত। আচ্ছা দোস্ত, নীলাঞ্জনাকে আমার সাথে কেমন লাগবে? দুজনকে একসাথে দাঁড় করিয়ে দেখা লাগবে দোস্ত। দোস্ত আমি সিরিয়াস। হ্যাঁ, খারাপ লাগবে না। আমি নীলাঞ্জনার সাথে প্রেম করব এবং নীলাঞ্জনাকে বউ করব। সবই ঠিক আছে দোস্ত, তবে নীলাঞ্জনা তো কারোর সাথে কথাই বলে না, রাজি হবে বলে মনে হয় না। আচ্ছা কি করা যায়? দোস্ত তুই একটা ফেক ফেসবুক আইডি খোল, আমি ওর বান্ধবীর থেকে নীলাঞ্জনার আইডির লিঙ্ক এনে দেব। ধন্যবাদ দোস্ত। যেই কথা সেই কাজ। একটা ফেক ফেসবুক আইডি খুলে ফেললাম। আইডির নাম দিলাম ভালোবাসার কাগাল। বন্ধু পারভেজ আইডির লিঙ্ক এনে দিল। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম নীলাঞ্জনাকে। 3 দিন হয়ে গেল, এখনও নীলাঞ্জনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। আমি বাধ্য হয়ে মেসেজ করে অ্যাকসেপ্ট করতে বললাম জরুরি কথা আছে। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। কি করেন? পড়তেছিলাম। আপনি? শুয়ে আছি। আপনি কি সারাক্ষণ পড়েন? পড়াশোনা ছাড়া আর যে কোনো কাজ নেই আমার। আচ্ছা আমাকে পড়া দেন। আমি ছেলেদের প্রাইভেট পড়াই না। আমাকে পড়ানো যায় না? আপনি আমার কে হন যে আপনাকে পড়াতে হবে? আপনি যা হতে বলবেন। কিচ্ছু হতে হবে না। আপনাকে আমার ভীষণ ভালো লাগে। মাথা ঠিক আছে? আপনি কাকে ভেবে কাকে কি বলছেন? আপনি নীলাঞ্জনা নন? আমি নীলাঞ্জনা, তবে আপনি হয়তো অন্য নীলাঞ্জনা ভেবে আমাকে এসব কথা বলছেন। না, আমি আপনাকেই বলছি। আমি দেখতে কিন্তু অনেক কালো। আমি জানি আপনি দেখতে কালো, তবে আপনি হয়তো জানেন না আপনার চেহারায় অনেক মায়াবী। মজা নিচ্ছেন? না না, সত্যি বলছি। আমি অফলাইন হয়ে গেলাম। নীলাঞ্জনার জন্য আমার মায়া লাগে, তবে জীবনসঙ্গী করার ক্ষেত্রে আমার মন বেশি আগ্রহী নয়। বন্ধু পারভেজের সাথে বলেছিলাম ঠিকই, তখন হয়তো আবেগ কাজ করছিল আমার মনে। তবে বিবেক দিয়ে চিন্তা করে দেখলাম একটা কালো মেয়ের সাথে সারা জীবন কিভাবে থাকব। তবে আমার নীলাঞ্জনার জন্য ইদানিং খুব মায়া বেশি বেড়ে গেছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা নীলাঞ্জনাকে নিয়ে আমি কেন ভাবছি? থাকুক না নীলাঞ্জনার মতো, তাতে আমার কি? তবে জানি না কেন নীলাঞ্জনার মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি সত্যিই ভাবতে চাই না নীলাঞ্জনাকে নিয়ে। ভাবনাগুলো আমাকে পুড়ে পুড়ে খাচ্ছিল। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। আম্মুর কাছে চলে গেলাম। আচ্ছা আম্মু, একটা কালো মেয়ে আমার সাথে কেমন লাগবে? এটা আবার কেমন প্রশ্ন? আমার জানাটা জরুরি, তুমি প্লিজ উত্তর দাও। শোন, তোর জন্য আমি একটা মিষ্টি লাল টুকটুকে বউ আনবো। একদম রাজকন্যার মতো দেখতে হবে। আমার ছেলে তো রাজপুত্রের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা মা, সবাই যদি সুন্দরী মেয়ের জীবনসঙ্গী করতে চায়, তাহলে কালো মেয়েদের কি হবে? কালো মেয়েদের কি হবে তা জেনে তোর কাজ কি? মাথায় কিসের ভূত চাপিয়েছে তোর? এই নে পানি খা। আমি পানি খেয়ে বললাম, মা সবাই তো সুন্দরী মেয়েকে বিয়ে করে, আমি না হয় একটা কালো মেয়েকে বিয়ে করব। কিসের বিয়ে করছিস? আগে পড়াশোনা কর, তারপর লাল টুকটুকে বউ এনে দেব। এখন যা, মাথা ঠান্ডা কর। আমি রুমে গিয়ে বন্ধু পারভেজকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো পারভেজ। দোস্ত একটা কথা বল তো মন থেকে। কি কথা? দোস্ত মন থেকে বল, নীলাঞ্জনাকে আমার জীবনসঙ্গী করলে কেমন হয়? দোস্ত সত্যি বলতে ওই মেয়ে তোর সাথেই যায় না। এই যুগের সবাই সুন্দরী মেয়ে দেখে প্রেম করে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে। তাহলে তুই এরকম করছিস কেন দোস্ত? কি হয়েছে তোর? দোস্ত মেয়ের কি অভাব আছে?
তোর মতো হ্যান্ডসাম ছেলের জন্য অনেক সুন্দরী মেয়ে অপেক্ষা করছে। তুই একটা সুন্দরী মেয়ে দেখে প্রেম কর, এসব কালো মেয়ের কথা ভুলে যা। আচ্ছা দোস্ত, মেয়েটির জন্য আমার যেন কেমন কেমন লাগে, সেজন্যই বলছি। তুই সব সময় ওর কথা ভাবতে থাকিস, এজন্যই এমন হয়। তুই ভুলেও ওর কথা মনে করবি না, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখ। আচ্ছা দোস্ত, ভালো থাকিস। সেদিন রাত্রিবেলা চুপচাপ শুয়ে আছি, তখনও ভাবছি আমার কি করা যায়। নীলাঞ্জনাকে কেন আমার এত মনে পড়ে, কেন মায়া লাগে নীলাঞ্জনার জন্য, কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে নীলাঞ্জনার ওই মায়াবিমুখ মুখ। তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি নীলাঞ্জনার? কিছু প্রশ্নের উত্তর মিলছে না, ভাবনাগুলো শান্তিতে আমাকে থাকতে দিচ্ছে না। ফেসবুকের ইনবক্স দেখতে নীলাঞ্জনার মেসেজগুলো আমাকে অবাক করে দিল। নীলাঞ্জনার মেসেজগুলো ছিল, কি ব্যাপার, অফলাইন হয়ে গেলেন? আচ্ছা, আমি কালো হয়েছি, এটা কি আমার দোষ? যদি আমার দোষ না হয় তাহলে কেন সব সময় আমাকে কথা শুনতে হয়? কেন সবার হাসি ঠাট্টা নীরবে সহ্য করতে হয়? কেন সবাই ট্রোল করে? জানি না আমার পাপ কি ছিল, তবে সত্যি আর সহ্য করতে পারছি না আমি। আচ্ছা, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনিও আমার সাথে মজা নিলেন। আমি আপনাকে চিনি, তবে হয়তো আপনি আমার পরিচিত কেউই হবেন, সেজন্যই হয়তো মজা করছেন। তবে জানেন, আপনি যখন বলেছিলেন আমি মায়াবী, তখন আপনার প্রতি আমার আকর্ষণ হয়েছিল। কেন জানেন? আপনি প্রথম মায়াবী বলেছিলেন আমাকে। আমার মনে মনে অনেক আনন্দ হচ্ছিল, তবে এখন কষ্ট হচ্ছে। আমি আপনার মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করেছিলাম, আপনাকে নিয়ে ভাবতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে, ভাগ্য সবার সহায় হয় না। আমি কালো, এটা কি আমার ব্যর্থতা, নাকি কোনো পাপ করেছিলাম, নাকি আপনার কোনো ক্ষতি করেছিলাম? কেন জানি না সবাই আমার উপর উঠে পড়ে লেগেছে। রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে ট্রোল করেও শান্তি পাননি আপনারা। বাসায় একটু শান্তিতে থাকি, এটাও হয়তো আপনাদের সহ্য হয় না, এজন্য ফেসবুকের ইনবক্সে এসে ট্রোল করে মজা নেন। অনেক কিছুই বলে ফেলেছি, এজন্য আমি দুঃখিত। পারলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন। নীলাঞ্জনার মেসেজগুলো পড়ে সত্যি আমার চোখে জল চলে এসেছিল। মনের অজান্তেই আমার দুই নয়নে অশ্রুর মেলা। আমি অফলাইন হয়ে গেলাম। ভাবছি কি করব আমি? কেন আমি নীলাঞ্জনাকে কষ্ট দিলাম? কেন আমার মায়া হয় নীলাঞ্জনার জন্য? কেন বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে নীলাঞ্জনার ওই মায়াবিমুখ মুখ? তবে কি সত্যি আমি প্রেমে পড়েছি নীলাঞ্জনার? কিছু প্রশ্নের উত্তর মিলছে না, ভাবনাগুলো শান্তিতে আমাকে থাকতে দিচ্ছে না। বুকের ভিতরটা যেন কেমন কেমন করছে, এক প্রকার যন্ত্রণা হচ্ছে। বুকের ভেতর যেন পিঁপড়ে হাঁটে। আমি আর ভাবতে পারছি না, তবুও ভাবনা আমার পিছু ছাড়ছে না। শুয়ে আছি এখনও, ফেসবুকিং করছি, আমি নিউজ দেখছি। কিছুক্ষণ পর নীলাঞ্জনার একটা স্ট্যাটাস আমার সামনে আসলো। স্ট্যাটাসটি পড়তে শুরু করলাম। স্ট্যাটাসটি ছিল, জানি না আমি সবার কি ক্ষতি করেছি, সবাই কেন আমাকে ট্রোল করে। আচ্ছা, আমি কালো হয়ে জন্ম নিয়েছি, এটা কি আমার দোষ? সৃষ্টিকর্তা তো একজনই। যারা সুন্দর সুন্দরী তাদেরকে সৃষ্টি করেছেন তিনি, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আচ্ছা, আমার মনের কি কোনো মূল্য নেই? এই জগতের রূপটাই আসল। আমাকে সবসময় অপমান করে কি লাভ হয় আপনাদের? আমার খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে এড়িয়ে চলুন। আমাকে ছোট করার কি খুব বেশি প্রয়োজন আপনাদের? যখন আমি থাকি না বিশ্ববিদ্যালয়, যাই না, তখন তো ট্রোল করেন না। তাতে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? যেদিন আমি থাকব না, সেদিন কাকে নিয়ে ট্রোল করবেন? নতুন কোনো কালো মেয়েকে খুঁজে নেবেন? না ভাই না, আপনাদের যত ইচ্ছে আমাকে নিয়ে ট্রোল করেন, অন্য কাউকে নিয়ে ট্রোল করবেন না। এই কষ্টটা অনেকে নিতে পারবে না, এতে আত্মহত্যাও করতে পারে কেউ কেউ। আমি হেরে যাওয়ার মতো মেয়ে নই। মরে গেলাম তো হেরে গেলাম, জবাব সময় মতো দেব, এখন না। নীলাঞ্জনার স্ট্যাটাস পড়ে আমার ভেতরের যন্ত্রণাটা আরও বেড়ে গেল। কিছু ভালো লাগছে না আমার, বোধহয় অনেক বেশি ভুল করেছি। তবে আমি নীলাঞ্জনাকে কিভাবে বোঝাবো? আর আমি নীলাঞ্জনাকে নিয়ে ট্রোল করার জন্য মেসেজ দিইনি। আমি চেয়েছিলাম নীলাঞ্জনার কাছাকাছি যেতে। তবে নীলাঞ্জনা যে কালো, সবাই যে নীলাঞ্জনাকে অপছন্দ করে, আমার ভেতরে যা আছে তা শুধুই নীলাঞ্জনার জন্য মায়া, এর বেশি কিচ্ছু না। এরপর কিছুদিন চলে যায়। নীলাঞ্জনার সাথে আমার কখনো চ্যাট করা হয়নি। এখন খুব একটা ভাবিও না নীলাঞ্জনাকে নিয়ে। কিছুদিন পরের কথা, নীলাঞ্জনার সাথে আমার এখনও কখনো সরাসরি কথা হয়নি। সেদিন আমি আর নীলাঞ্জনা হেঁটে হেঁটে বিশ্ববিদ্যালয় থেকে বাসার দিকে যাচ্ছি। পাশাপাশি হাঁটছি আমরা, কেউ কিছু বলছি না। মাঝে মাঝে নীলাঞ্জনার দিকে চোখে তাকাচ্ছি। নীলাঞ্জনা মাথা নিচু করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর নীলাঞ্জনা বলল, আপনি একমাত্র ছেলে যে আজও আমাকে নিয়ে ট্রোল করেননি। আমাকে বলছেন? আমি বললাম, হ্যাঁ, আপনি ছাড়া তো কেউ নেই এখানে। আপনাকে দেখে ভদ্রই মনে হয়, তবে মাঝে মাঝে বারান্দায় আপনাকে ধোঁয়া ওড়াতে দেখি। কি বলেন? হ্যাঁ। আপনি ধূমপান কেন করেন? না মানে আসলে এমনিই করি। এটা ক্ষতিকারক জানেন না? জানি, তবে এটা অভ্যেস হয়ে গেছে। ছেড়ে দেন, তা না হলে বউ পিটাবে।
আমি মুচকি হাসলাম, কিছু বললাম না। তখনও পাশাপাশি হাঁটছি আমরা। বাসার কাছাকাছি চলে আসলাম। নীলাঞ্জনা বলল, আবার কখনো কথা হবে, ভালো থাকবেন। আপনিও। আমি বাসায় এসে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। লম্বা একটা ঘুম দিলাম। বিকেলবেলা আম্মু এসে ডাকাডাকি শুরু করলো। তাত ভালো লাগে না। কেন ডাকতে হবে আমাকে? ঘুমোচ্ছি আমি, তাহলে সমস্যা কোথায়? আম্মু ডেকে উঠালেন আমায়। আমি উঠে বসতেই আম্মু চলে গেলেন। কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। আম্মু চা দিয়ে চলে যেতেই আমি চা এবং একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে গেলাম। বিকেলটা উপভোগ করছি আর চা খাচ্ছি। চা শেষ করে সিগারেট জ্বালিয়ে সামনের দিকে তাকাতেই দেখি নীলাঞ্জনা আমাদের বাসার বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি না দেখার ভান করে অন্যদিকে ঘুরে সিগারেট টানছি। সিগারেট শেষ করে নীলাঞ্জনার বারান্দার দিকে তাকিয়ে দেখি তখনও তাকিয়ে আছে। আজ নীলাঞ্জনাকে খুব একটা কালো লাগছে না, চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছে। আমার দিকে তাকিয়ে আছে নীলাঞ্জনা, চুলগুলো এলোমেলো। দক্ষিণা বাতাসে এসে নীলাঞ্জনার চুলগুলো নীলাঞ্জনার মুখে পড়ছে। মাঝে মাঝে নীলাঞ্জনা তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু পেরে উঠছে না নীলাঞ্জনা। নীলাঞ্জনার প্রতি হয়েছে ভীষণ রকম মায়া। কেন জানি আমি পারলাম না বারান্দা থেকে চলে আসতে। নীলাঞ্জনার চোখে চোখ রেখে যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি। আর সেই রাজ্যের রাজা ছিলাম আমি, আর রানী ছিল নীলাঞ্জনা। মন্দ লাগছে না নীলাঞ্জনাকে নিয়ে স্বপ্ন দেখতে। সবার স্বপ্নের নায়িকা অসম্ভব সুন্দরী হয়, আমার স্বপ্নের নায়িকা না হয় কালোই হবে। নীলাঞ্জনার চেহারায় রয়েছে যে মায়া, তা অনেক সুন্দরী মেয়ের চেহারাতেও থাকে না বোধহয়। আমার তো ইচ্ছে করে নীলাঞ্জনার চেহারার দিকে তাকিয়ে 1000 বছর বাঁচতে। আমারও ইচ্ছে করে নীলাঞ্জনাকে নিয়ে কাব্য রচনা করতে। ইস, আমি যদি কবি হতাম তাহলে নীলাঞ্জনাকে নিয়ে একটি কাব্য রচনা করতে পারতাম।